নমস্কার। আজ আমার আলোচনার বিষয়বস্তু কলকাতার ট্রাম। কলকাতার ট্রাম মানে নস্টালজিয়া, কলকাতার ট্রাম মানে একটু রোমান্টিকতাও বটে। কলকাতার ট্রাম মানে একটু অলস দুপুরে সেকেন্ড ক্লাস কামরায় অল্প দামে টিকিট কেটে এই ধীরে ধীরে কলকাতা প্রদর্শন করতে করতে যাওয়া। সর্বোপরি আমাদের এই ইংরেজদের শহর, যে শহরটার আজকে মলিন দশা দেখলে দুঃখ হয়, তার একটা অন্যতম হেরিটেজ হচ্ছে কলকাতার ট্রাম। আমার পিতৃদেব কলকাতার ট্রামের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তিনি পারতপক্ষে বাসে উঠতেন না যদি ট্রাম রুট থাকত। এবং যেহেতু তিনি মাস্টারমশাই ছিলেন, অতএব কখনো প্রথম শ্রেণীতে আমি তাকে ভ্রমণ করতে দেখলাম। তিনি অবধারিতভাবে ট্রামেরও একটা সেকেন্ড ক্লাস হতো, সেই সেকেন্ড ক্লাসে ভ্রমণ করতেন। কলকাতার ট্রাম নিয়ে তিনি অনেক লিখেওছেন, আনন্দবাজারে সেগুলো প্রকাশিত হয়েছে। এবং বাবার সন্তান হিসেবে সেই রোমান্টিকতা আমাদেরও ছিল। অন্তত আমরা 70-এর দশকে ছাত্র জীবন পর্যন্ত এই বালিগঞ্জ ফাঁড়ি থেকে কলেজ স্ট্রিট যাওয়ার একটা মাধ্যম অবশ্যই ছিল ট্রাম। সেই ট্রাম থাকবে কি থাকবে না, তার চেয়েও বড় কথা আছে কি আছে না নেই, এই প্রশ্নগুলো নিয়েই আমাদের মানুষের কৌতূহল। এবং কখনো শোনা যায় ট্রাম সম্পূর্ণ উঠে যাবে, কখনো শোনা যায় না হেরিটেজের একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসেবে সেটা দু একটি রুটে থাকবে। কোনটা যে সত্যি কোনটা ভুল সেটা আমার আপনার মতো আমজনতার পক্ষে বোঝা একটু কঠিন। বিষয়টি নিয়ে আলোচনা করতে আমি যাকে ডেকেছি তার নাম ডক্টর দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস বাবু পেশায় বিজ্ঞানী, কেমিস্ট্রি তার বিষয়। তারপরে পোস্টডক করেছেন আমেরিকায়, তারপরে দীর্ঘদিন বিজ্ঞানী হিসেবে আমাদের কলকাতারই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তিনি গবেষক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, একই সঙ্গে পড়াতেনও। এবং কলকাতার ট্রাম এবং রেলের প্রতি তারও একটা আশৈশব এক টান আছে, যে টান তিনি এত তার ব্যস্ততা সত্ত্বেও ভুলে যাননি। এবং কলকাতার যে ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন আছে, তিনি তার ফাউন্ডার প্রেসিডেন্ট। শুধু তাই নয়, তার একদিকে বৈজ্ঞানিক সত্তা, অন্যদিকে পরিবহনের প্রতি এই মমত্ব, এই দুটোর কারণে তাকে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেল ইউজার্স অ্যাসোসিয়েশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখেছে। এবং শুধু তাই নয়, তারা মেট্রো রেলের পক্ষ থেকে তাকে একটা পরিচয়পত্রও দিয়েছে, যেটা এক্ষুনি উনি আমাকে দেখালেন। আমি আজকে বিশেষ করে ট্রাম নিয়ে আলোচনা করছি কেননা এই খুব সম্প্রতি 2-4 দিন আগে কলকাতা হাইকোর্ট, আমাদের চিফ জাস্টিসের একটা চিফ ডিভিশন বেঞ্চ, তারা কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আমাদের এই রাজ্যে হাইকোর্ট নির্দেশ দিলেই সেটা পালিত হয় এমন কোনো ব্যাপার নেই। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ অবহেলিত হয়। আর ট্রামের মতো একটা বিষয়ে সেই নির্দেশ কতটা কার্যকর হবে আমি বলতে পারি না, কিন্তু হাইকোর্টের এই নির্দেশটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ট্রাম বিতর্ককে আবার নতুন করে উস্কে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি এই শেষ থেকে কাহিনীটা শুরু করতে চাই, যাতে পার্সপেক্টিভটা ধীরে 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 ক্লিয়ার হয়। কেননা দেখুন, কলকাতার ট্রাম নিয়ে আমি যদি এখন খুব নস্টালজিক আলোচনা করি, জীবনানন্দ দাশের মৃত্যু, কিংবা কলকাতার ট্রাম ঢং ঢং করে কলকাতা শহর দিয়ে ভোর 4টে থেকে বেরোতো, ওর মধ্যে অনেকেই গেছেন, অনেক লেখা হয়েছে ইত্যাদি। আমি একটু হার্ড ফ্যাক্টসের লোক, তো সুতরাং আমার ইয়ে হচ্ছে নাটস অ্যান্ড বোনস, আপনার যেমন আছে। তো এখানে আমি দেখলাম এই সোমবার দিন আমাদের চিফ জাস্টিস এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ, তারা স্পষ্ট নির্দেশ দিয়েছেন
যে ট্রাম সার্ভিস যেহেতু কলকাতার ঐতিহ্যের একটা কি বলবো খুব গৌরবজনক অংশীদার, অতএব তার পুনরুদ্ধারের জন্য ধীরে ধীরে ব্যবস্থা করতে হবে। এবং যেসব রাস্তায় বিটুমিন ঢেলে ট্রাম লাইনগুলোকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে আবার ট্রাম চলাচলের পক্ষে মতো করে উপযুক্ত করতে হবে। তো এই রায়ের পরিপ্রেক্ষিতে ঠিক এই মুহূর্তে আপনাকে যদি জিজ্ঞেস করি কলকাতায় ট্রামের অবস্থাটা কি, কেননা আমরা ছোটবেলা থেকে যা দেখতে অভ্যস্ত, একে একে নিবিছে দেউটির মতো এক একটা করে রুট চলে গেছে। বিভিন্ন ট্রাম ডিপোগুলোকে দেখলে একটা খণ্ডহর মনে হয়, যেগুলো এখনো খণ্ডহর হয়নি, সেখানে সব বহুতল প্রাসাদ নির্মাণ শুরু হয়েছে, সম্ভবত ব্যবসায়ীদের কাছে প্রচুর দামে বিক্রি করে মল টল ইত্যাদি হচ্ছে। সব মিলিয়ে যেন মনে হচ্ছে যে ট্রামের ঐতিহ্য নিয়ে কারণ কোনো মাথা ব্যথা তো নেই, একমাত্র মাথা ব্যথা হচ্ছে কিভাবে চড়া দামে জমি হাঙড়দের কাছে এই জায়গাগুলো তুলে দেওয়া যায়, কেননা প্রত্যেকটাই খুব পিভটাল একটা পজিশনে আছে এবং তার থেকে কামাই হয়। এখানেই দাঁড়িয়ে গেছে ট্রামের গল্প। তো এখানে দাঁড়িয়ে আপনাদের লড়াই সেটা ৭ জার্মান একলা জগাইয়ের মতো হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। তো এই মুহূর্তে এক্স্যাক্টলি আমি যদি আপনাকে বলি কলকাতা ট্রাম মৃত না জীবন মৃত, এখন সে ভেন্টিলেটরে আছে না এইচডিইউতে আছে না আইসিইউতে আছে না জেনারেল বেডে নেই, এটা বুঝতে পারি। কিভাবে আপনি বর্ণনা করবেন? সিচুয়েশনটা খুবই খারাপ, কোনো সন্দেহই নেই। এবং আমরা যখন সায়েন্টিফিক্যালি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে জিনিসগুলো আলোচনা করি, তখন আমরা সেক্ষেত্রে এই হেরিটেজ বা আমার বাবার হাত ধরে গেছি এই ধরনের জিনিসগুলো আমরা আনি না। এই হেরিটেজটা পাওয়া যেটা, এটা আমাদের কাছে বোনাস। কলকাতাতে এখন যে সিচুয়েশন তো খুবই খারাপ, বোধহয় ১০-১২টা ট্রামও চলে কিনা সন্দেহ আছে। কিন্তু কলকাতার সমস্ত ট্রাম ডিপোগুলো যেগুলোতে জমি বেচা হয়নি, সবকটাতে তো বেচা হয়নি, অনেকগুলোই ফাঁকা আছে এবং সেখানে ট্রাম আছে। ট্র্যাক, ট্র্যাকশন, পোল, যে কিছু এক্সিস্টিং প্রপার্টি আছে, তাতে যেভাবে ধরুন ৭০-এর সাল থেকে আজকে পর্যন্ত আস্তে 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 একটা করে রুট বন্ধ হয়েছে, লাইন বন্ধ হয়েছে, ঠিক রিলটাকে উল্টো দিক করলে যেরকম হয়, স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটাকে রিকভার করা অতি সহজে সম্ভব এবং এর মডার্নাইজেশনও করা সম্ভব। এই কথাগুলোই হাইকোর্টের আগে যে রায়গুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোই ব্যবহার করা আছে। দায়িত্বটা কে নেবে? দেখুন, দায়িত্বটা হচ্ছে ডব্লিউবিটিসি মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে। তাদের তো পয়সা নেই। পয়সা নেই নয়, তাদের ইচ্ছে নেই। আচ্ছা, আপনার ট্রামওয়েজের যা প্যাসেঞ্জার ক্যাপাসিটি আছে, যা আর্নিং করা সম্ভব, তার প্রত্যেকটা জায়গা ওরা মেটিকিউলাসলি ক্যালকুলেট করে সেই পথগুলো বন্ধ করে রাখছে, যাতে ট্রামের কোনো রোজগার না হয়। রোজগার না হলে আপনি খরচ করতে পারবেন না, তখনই আপনার চাহিদা বাড়বে, তখন বলবে যে আমার কাছে পয়সা নেই। ট্রাম তো বিজেপি করে না, তাহলে ট্রামের উপর এত রাগ কেন? দেখুন, ট্রাম বন্ধ হলে লাভ টাকা। ট্রাম বন্ধ হলে প্রথমেই হচ্ছে যে তাহলে ডিপোর কোনো প্রয়োজন হবে না, তাহলে ডিপোর জমিগুলো বিক্রি করো, যেটা আপনি এক্ষুনি বললেন। কটা ডিপো এরকম এখনো খালি আছে? ট্রামের ডিপো আছে ৭টা, আর হচ্ছে নোনাপুকুর ওয়ার্কশপ। ইন এডিশন কতগুলো টার্মিনাস আছে, যেমন গেরিব স্ট্রিট, শ্যামবাজার, এরকম। এর মধ্যে আমাদের কাছে সব চার্ট আছে, বোধহয় ৫টা কি ৬টা ডিপোতেই আংশিকভাবে জমি বিক্রি করে দেওয়া হয়ে গেছে। আইদার সিইএসসি কে, ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে সম্পর্কটা তো আপনি আগেই বলেছেন, আর বাকিটা হচ্ছে যারা মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরি করে তাদের কাছে, রিয়েল এস্টেট। হ্যাঁ। একবার তো একটা ইয়েও হয়েছিল, টেন্ডারিং, কে কত প্রাইস দিতে পারে একটা বেস্ট প্রাইস তৈরি করে। ওগুলো তো হবেই, কারণ যখন ধর্মতলার ট্রাম ডিপো চলে গেছে। না, ধর্মতলাটা বেশিরভাগটা গেছে মেট্রো রেলের কাছে। ওকে। এবং মেট্রো রেল তার জন্য নিশ্চয়ই কম্পেনসেশনও দিয়েছে। প্রত্যেকটা জায়গাতে ডিপো, রুট, আপনি অ্যাক্টিভিটিস যা কিছু বলেন, প্রত্যেকটার সঙ্গে আপনি দেখবেন করাপশন অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। এগুলো আমি আপনাকে যদি উদাহরণ চান, অজস্র উদাহরণ দিতে পারি। ২-৪টে দিন আমাদের পাঠকরা জেনে। আমি খুব সহজে কতগুলো জিনিস। পশ্চিমবঙ্গের কোনো বালুকণাও নেই যে বালুকণার উপরে কোনো একটা প্রাইস ট্যাগ ধার্য হয় না। আমরা এমন একটা রাজ্যে বাস করি। আপনাকে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, এটাই যেটা সবচেয়ে গ্লেয়ারিং সেটা বলুন। গ্লেয়ারিং ধরুন শ্যামবাজার ট্রাম ডিপো, এখানে ওয়েলিংটন স্কোয়ারের কাছে মেট্রো রেল কাজ করবে বলে
পারমিশন চেয়েছিল কিছুদিন বন্ধ রাখবে, তখন 1 মাস পাবে। তখন 7খানা ট্রাম ওই ডিপোর মধ্যে শেডের মধ্যে রেখে দেওয়া হলো। তারা কিন্তু শহরে আসতে পারছে না, ওখানে আটকে গেছে। তারপরে বিভিন্ন দেরি করে করে যাই হোক সেই রুটটা চালু হলো। যখন রুট চালু হলো গাড়িগুলো কিন্তু ওখান থেকে বার করলো না। ওখানে পড়েই রইলো এবং সেগুলো খোলা বাতাসে ঝড়ে জলেতে পড়ে নষ্ট হচ্ছে। লেটলি একটা কি দুটো ওখান থেকে বার করে নিয়ে এসছে এবং একটা ছবি আপনাকে পাঠিয়েছি, তাতে দেখবেন শ্যামবাজারে একটা ট্রামের উপরে বট গাছের ঝুড়ি নেবে গাছটার উপরেতে রেস্ট করছে। এই গাড়িগুলো প্রত্যেকটা কিন্তু রানিং কার, কারণ সেগুলো রুটে চলতো, ওখানে রেখে দেওয়া হয়েছে এবং তারপর থেকে অথরিটি পুরো ভুলেই গেছে যে গাড়িগুলো আছে ওগুলো ওখানে পড়ে নষ্ট হচ্ছে। রিসেন্টলি গিয়ে দেখি একটা ছাদ ভেঙে পড়েছে, অর্থাৎ এগুলো স্যাবোটেজ। দ্বিতীয় বলছি, ডেলহাউসিতে যখন মেট্রো রেল স্টেশন তৈরি হলো তখন ট্রামের জায়গাটা ওরা নিয়েছিল করবে বলে, এবং তারপরেতে ওরা কম্পেনসেশন দিয়েছে বোধহয় 40 কোটি টাকা বা এরকম। সেই টাকাটা ডব্লিউবিটিসি নিয়েছে, তার রসিদ আমাদের কাছে আছে, মানে আরটিআই করে সেই ইনফরমেশন আছে। তারপরে তো সেটা হজম করে ফেলেছে এবং ডেলহাউসিতে ট্রাম লাইন পাতা, তার যে স্ট্রিট ফার্নিচার, যা কিছু অ্যালাইনমেন্ট, কোনো কিচ্ছু করে। আমরা যখন জিজ্ঞেস করি তখন বলেন যে পুলিশ পারমিশন দিচ্ছে না বলে আমরা চিতপুর রোড বা বউবাজার স্ট্রিট দিয়ে ট্রাম আনতে পারবো না বা চালাতে পারবো না, সেই জন্য ওখানে আমি টাকাটা ইনভেস্ট করে আমি কি করবো। দুটো বললাম। 3 নম্বর একটা ছবি আপনাকে পাঠিয়েছি, দেখবেন এটা এসপ্ল্যানেডের ঘটনা বলছি। যখন ওই ট্রাম এসপ্ল্যানেডের স্টেশন তৈরি হলো তখন ট্রাম ট্র্যাকটাকে ঘুরিয়ে দেওয়া হলো। এখানে একটা নতুন দেখবেন ছবি আছে, সেখানে একটা পয়েন্ট তৈরি করা হয়েছে। পয়েন্ট মানে হচ্ছে যে যেখান থেকে ট্রাম ডান দিকে বা সোজা বা বাঁ দিকে যেতে পারে। তার একটা দিক হচ্ছে নতুন অ্যালাইনমেন্ট যেটা, দ্বিতীয় দিক যেটা সেটা গিয়ে মেট্রো রেলের বিল্ডিং এর দিকে যাচ্ছে, যেখানে আগামী 100 বছরে কোনোদিনই ওই রাস্তায় ওই লাইনে ট্রাম চলবে না। তাহলে ওখানে আপনার নিশ্চয়ই একটা পয়েন্ট বসানোর দরকার ছিল না, কারণ একটা পয়েন্ট একটা কার্ভ লাইনের থেকে তো তার দাম অনেক বেশি। এইরকম ধরনের অজস্র উদাহরণ আছে। এসপ্ল্যানেড তো বললাম, এসপ্ল্যানেড নর্থে যদি আপনি যান, ওখানে একটা জায়গায় 3টে প্যারালাল ট্রাম লাইন ছিল। যখন ব্রিটিশ আমলে আমাদের শহরে 450 এরকম ট্রাম চলতো তখন ওই 3টে ট্রাম লাইনে কোনো অসুবিধা ছিল না। মেট্রো যখন টাকা দিল কি করলো, সেখানে একটা এডিশনাল ট্রাম লাইন করলো, সেখানে 4টে, গাড়ির সংখ্যা নেমে গেল আপনার 11টা। তাহলে আপনি কি করে ব্যাখ্যা করবেন যে চতুর্থ ট্রাম লাইনটা বসানোর কি দরকার? এরকম ধরনের অসংখ্য জিনিস আপনি পাবেন। যেমন ধরুন এই টালিগঞ্জ বালিগঞ্জ যে ট্রাম চালানো হয়, সকাল 6টায় যদি আপনি ট্রাম চালান তাহলে ওটাতে কোনো যাত্রী হবে না, এটা জানা। কেননা ওটা একটা স্টেশন থেকে যেখানে পৌঁছচ্ছে সেটা হচ্ছে নো হোয়ার, ওটা কোনো অফিস কাছারি দোকান বাজার কিচ্ছু নেই। ওই রুটে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ডিমান্ড হচ্ছে ইভিনিং, গড়িয়াহাট থেকে মহিলারা যারা বাজার করেন এবং সাধারণ লোকেরা। তখন দেখবেন একটা ট্রাম 7:30টায় গেল, লাস্ট ট্রাম 9:30টায়। অর্থাৎ আমার যে রিসোর্সটা আছে সেটা তো পিক আওয়ারে ইউজ না করে হ্যাঁ আইডিয়াল আওয়ারে ইউজ করা। এরকম ধরনের অনেক অনেক উদাহরণ আপনি পাবেন। তার মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, মানে ইউ সি, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ম্যান, হুম। দেয়ার আর ওয়েজ অফ কিলিং। হুম। একটা হলো আপনি গুলি করে দিলেন, হুম। মরে গেল। আরেকটা হলো আপনি গলাটা নামিয়ে দিলেন, মরে গেল। আরেকটা হচ্ছে আপনি জানেন যে সেইভাবে যদি আমি নৃশংসভাবে মারি, তার প্রতিক্রিয়াটা হয়তো রাজনৈতিকভাবে আমার হুম। পক্ষে নাও যেতে পারে, অতএব আমি স্লো পয়জন করি। আপনি যে কাহিনীটা বর্ণনা দিচ্ছেন তার সারমর্ম হচ্ছে যে একটা পরিকল্পিতভাবে এক্স্যাক্টলি। কলকাতা শহর থেকে ট্রামকে নির্বাসন দেওয়ার জন্য হুম। যা যা করা দরকার হুম। সেটা উইথ ইম্পিউনিটি হুম। রাজ্য সরকার করে যাচ্ছে। হ্যাঁ, এখন এটা কি আমরা গত 13 বছরের ব্যাধি না, এটার সূত্রপাত অনেক আগে থেকে হয়েছে। এর সূত্রপাত হয়েছে 1990s থেকে। ওকে, যখন ওয়ার্ল্ড ব্যাংকের টাকা এলো, এটা 1980s-এ, তখন ট্রাম কেনা হলো 200টা প্রায়। জোকা এবং বিধাননগরের ট্রাম লাইন এক্সটেন্ড করা হলো, তখন ট্রাম ছিল খুব ভালো। যে মুহূর্তে ফ্লো অফ মানিটা বন্ধ হলো 1990-তে, তখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন সিপিএম এর শ্যামল চক্রবর্তী। তিনি বললেন ট্রামস আর অবসোলিট। আপনি ভেবে দেখুন, 89-এর লাস্ট নতুন ট্রাম কলকাতায় ডেলিভারি হলো আর 90-তে উনি বলছেন ট্রামস আর অবসোলিট। সুভাষবাবু কবে হয়েছিলেন? তারপরেতে সুভাষবাবু অতটা রুট ছিলেন না, কিন্তু তিনি কিছু কাজের কাজও করেননি। এবার সিপিএম এর আমলে 92-তে ওরা বললো যে ট্রামেতে লোকসান হচ্ছে, সেই জন্য আমরা বাস কিনবো। কিন্তু তখন সিএসটিসির যে স্ট্যাটিস্টিক্স আপনি দেখেন তাহলে দেখবেন তার লোকসান পার প্যাসেঞ্জার, পার কিলোমিটার, পার কার, যতগুলো প্যারামিটার আছে প্রত্যেকটা ছিল ট্রামের থেকে খারাপ।
তাহলে সিটিসি যখন বাস আনলো তার উদ্দেশ্য নিশ্চয়ই লোকসানের জন্য না। এবার একটা ট্রামওয়েজকে যদি আপনি বাস কর্পোরেশনে কনভার্ট করেন, তাহলে ঘটনাটা হয় একটা ট্রামের সার্ভিস লাইফ হচ্ছে 50, 60, 70, 80 বছর। স্টেট ট্রান্সপোর্ট বাসের হচ্ছে 5 to 6 years। তাও যদি প্রপারলি মেনটেন করে, আমি তর্কের খাতিরে ধরছি 6-7 বছর। তাহলে একটা ফ্লিট অফ 400 বাসেস, তাহলে আপনাকে 6 বছর বাদে এটা পুরোটা স্ক্র্যাপ করে গিয়ে আপনাকে নতুন 600 বাস কিনতে হবে। অর্থাৎ এই বাস কেনার প্রসেসটা এটা রোল অন করতে থাকবে। তাহলে হবে কি, সেইখানে আপনার একটা কাটমানির ব্যবস্থা থাকে, ট্রামেতে সেটা হয় না। সেকেন্ডলি, বাসের হচ্ছে স্পেয়ার পার্টসের প্যারালাল মার্কেট আছে, ট্রামের নেই। ডিজেল চুরি হয়, মোবিল চুরি হয়, ইলেকট্রিক চুরি করতে পারবেন না। সব মিলিয়ে ট্রাম হচ্ছে বাই ইটসেলফ একটা রিচিড বডি, যেখান থেকে চুরি করা এগুলো হচ্ছে খুব শক্ত। যাই হোক, ওই সিপিএম এর আমলে আমরা দেখলাম, টাফ নাট টু ক্র্যাক। হ্যাঁ, তখন দেখলাম যে রাতারাতি চালু ট্রাম ভেঙে ফেলা হলো, ট্রামের শেড গুলোকে ভেঙে ফেলা হলো, সেখানে বাস হচ্ছে। এবং তখনই নাম্বার অফ ট্রাম কার্স, যেগুলো রানিং কার্স ছিল, সেগুলোকে স্ক্র্যাপ বলে স্ক্র্যাপ আয়রন ডিলারদের কাছে বিক্রি করে দিয়ে একটা শার্প ডিক্লাইন হল। আর ডিপো বিক্রির যে ব্লু প্রিন্ট, সেটা তখনই তৈরি হয়। এবার এই শেয়ালকে ভাঙা বেড়া দেখালে যা হয়, পথ দেখিয়ে দিয়েছে। তারপর থেকে সিপিএম চলে গেল, ওদের আমলে চুরি মানে ডিপো বিক্রি করতে পারেনি, কিন্তু সব ফাইল রেডি ছিল। তারপর থেকে সে ডিপোর জমি বিক্রি হয়ে গেছে। ততক্ষণে আমরা অত জানিও না, আমরা অর্গানাইজডও নই, বোঝাও যায়নি। অ্যাজ অফ ডেট তাহলে কতগুলো ট্রাম ডিপো আর অপারেশনাল, আর ট্রামের ইনভেন্টরিতে কতগুলো ট্রাম আছে, কত মানুষই বা তাতে কর্মরত, এবং কত মানুষ মানে কর্মরত অথচ কাজ নেই? আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। হাতা কলমে 7টা ডিপো আছে, তার মধ্যে টালিগঞ্জ ডিপো এই মুহূর্তে ট্রাম সার্ভিস বন্ধ। তার মানে একটা মাত্র ডিপো গড়িয়াহাট, যেখান থেকে অন্য দুটো রুটের ট্রাম দেওয়া হয়, রাস্তায় না। কোথায় কোথায় যায় একটা? গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে এসপ্ল্যানেড, এবং এসপ্ল্যানেড থেকে সাম্বাড়ি, 25 and 5। তাহলে একটা ডিপো ট্রামের জন্য ফাংশনাল, বাকি কোনোটা না। নোনাপুকুর ওয়ার্কশপ, ওটা তো ডিপো নয়, তার অবস্থা খুবই খারাপ। আমরা যা খবর পাই যে রাত্রিবেলাতে ট্রাক দিয়ে সেখান থেকে স্পেয়ার পার্ট, জিনিসপত্র সমস্ত রাতের পর রাত সেখান থেকে বেরিয়ে চলে আসছে। ভেতরে আমি গিয়ে দেখিনি, কিন্তু আমি যেগুলো খবর পাই, যে ভেতরটা একদম ঝাঁঝরা, মানে মেশিনপত্র এসব বোধহয় কিছুই নেই। তার মানে একমাত্র গড়িয়াহাট ট্রাম ডিপো অপারেশনাল, হ্যাঁ। বাকি আর একটা ট্রাম ডিপো থেকেও ট্রাম বেরোচ্ছে। তার টালিগঞ্জ থেকে বেরোনো সম্ভব যদি একটা রোড রিপেয়ারিং এর কাজ, যেটার জন্য পুলিশের কাছে হাইকোর্ট চার্জ করেছে। বাকিগুলো থেকে ট্রাম বেরোনো এখন কোনো জায়গা নেই। কত লোক কাজ করে যদি বলেন, এটা বলাটা খুব শক্ত। আমি বই থেকে বলছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয়িজ ছিল, তখন তো ব্রিটিশ আমলে তো সব রেগুলার এমপ্লয়ি, এরকম ক্যাজুয়াল ব্যাপার ছিল না, সেই সংখ্যাটা ছিল 10,500। এখন আমি জিজ্ঞেস করেছিলাম, এই আমাদের কোর্টের মিটিং হয় যখন, তখন ওরা বললেন যে ডব্লিউবিটিসি তো এখন সব মার্চ করে গেছে, সিএসটিসি, সিটিসি, সারফেস ট্রান্সপোর্ট। ওনারা বললেন অ্যাপ্রক্সিমেট 3,500 মতন লোক হয়তো কাজ করে, সে তো তার বেশিরভাগই বাসে। আপনি ট্রাম আলাদা করতে পারবেন না কোনোভাবেই। আর তার মধ্যে তারপরে সিটিসির আন্ডারে মানে 1:2 ট্রামের রেশিও কত? মানে একটা ট্রামের এগেন্সে কটা করে বাস? 20টা 30টা হবে? কটা বাস হ্যাঁ, সেটা বলা মুশকিল, কারণ আজকে এখন তো সব অ্যামালগামেটেড হয়ে গেছে, ফলে সিটিসি থেকে কখনো বাস বেরোচ্ছে এটা আপনি বুঝতে পারবেন, কারণ তার সঙ্গে সিএসটিসি সব হিসেব মিলিয়ে দিয়েছে, তাহলে জিনিসটা করতে আরো সুবিধা। তা বাসের সংখ্যা তো খুবই নমিনাল, মানে আপনি অন্য দিল্লি, বম্বে, ম্যাড্রাসের সঙ্গে যদি কম্পেয়ার করেন, আমাদের স্টেট ট্রান্সপোর্ট বাস কলকাতায় না চললেও এমন একটা কিছু অসুবিধা হয়নি এরকম। ওকে, নাও কাম লেট আস ডিসকাস দ্য ফিউচার। আপনি বলছেন যে জেসাস ক্রাইস্টের মতো রেজারেকশন সম্ভব, এটা করতেই হবে। আর রেজারেকশনটা ওখানে মিথিক্যাল, কিন্তু এখানে এটা রিয়েল। আপনি বলছেন যে যাহা ছিল তাহারই পুনঃপ্রবর্তন ক্যান বি ইজিলি ডান অ্যান্ড শুড বি ডান। আচ্ছা, এবার আমার বক্তব্য হচ্ছে এটা স্প্লিট দিস ইনটু ক্যান বি অ্যান্ড শুড বি। কিভাবে করবেন? কেননা ট্রাম লাইন গুলোই তো উঠিয়ে দিয়েছে। ট্রাম লাইন গুলো ওঠাইনি, তার উপরে পিচ ঢেলে দিয়েছে। হ্যাঁ, ওই যাই হোক, পিচ ঢেলে দিলে সেখান থেকে আপনি গ্রুভিং করে ওটাকে রিকভার করা যায়, ওটাতে খুব একটা অসুবিধা হয়। ওকে, এবং ট্রাম তো নেই। হ্যাঁ, ট্রাম নেই, ওপরে তার খুলে দিয়েছে, বেঁচে দিয়েছে, কি করেছে আপনি জানেন না।
কিন্তু নর্থ ক্যালকাটা আপনি যদি যান, চিতপুর রোড, হ্যারিসন রোড, বউবাজার স্ট্রিট, কলেজ স্ট্রিট, সার্কুলার রোডে ট্রাম লাইন ঝকঝক করছে, মানে একদম নতুনের মতো। ট্রাম নেই। ট্রাম। আচ্ছা, এখানে দুটো জিনিস, যে আমাদের এই মন্ত্রী বলেন না যে আমাদের যে জনসংখ্যা এবং 7% রোড স্পেস, এখানে ট্রাম চালানো সম্ভব নয়। থিওরিটা হচ্ছে যে আপনার জনঘনত্ব যত বাড়বে এবং রোড স্পেস যত কম, সেখানে আপনার পাবলিক অ্যান্ড প্রাইভেটের মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট ডমিনেট করবে, এটাতে কোনো সন্দেহ নেই। কেন, এটা কিসের বেসিসে বলছেন? কারণ আজকে কলকাতার 95% রোড স্পেস ইজ অকুপাইড বাই 5% অফ দ্য কমিউটার্স। এবার আমার হাতে টাকা আছে বলে আমি যদি গাড়ি কিনি, তাহলে এই 5%টা যখন 10% হবে, তখন পুরো শহরটাই চোখড হয়ে যাবে। আপনি গাড়ির স্পিড এখন যদি 12 কি 15 কিলোমিটার পার আওয়ার হয় অ্যাভারেজে, সেটা তখন নেমে দাঁড়াবে 3-4 কিলোমিটার পার আওয়ার। সুতরাং এটা সমস্ত পৃথিবীতে অ্যাকসেপ্টেড। ধরুন নিউ ইয়র্ক বা লন্ডন, এইসব লোকেদের অর্থনৈতিক শক্তি তো আমাদের থেকেও বেশি। তো সেখানে গাড়ি কিনতে গেলে জাস্টিফাই করতে হবে যে তুমি কেন গাড়ির দরকার। কিছু যা লোকে তো গাড়ি দরকারই, এসেনশিয়াল, সকলেই যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবে তা তো নয়। কিন্তু বিটুইন দ্য টু আপনার মাস ট্রান্সপোর্ট ছাড়া কোনো গতি নেই। যেমন আজকে যদি মেট্রো রেল বন্ধ হয়ে যায়, শহর দেখবেন কোলাপস করে যায়। এটার মধ্যে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, মন্ত্রী কিন্তু করেন না। মন্ত্রী বলেন যে আমাদের গাড়ি বাড়াতে হবে, ওলা, উবের, র্যাপিডো, এই সমস্ত কথা বলে যান। কারণ মানে আজকে কারেন্ট মন্ত্রী, হ্যাঁ ওই যিনি কয়েকদিন আগে দাবরানি খেলেন। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ উনি আজকে কি ট্রান্সপোর্ট বোঝেন? আমি ওনার সঙ্গে কথা বলে দেখেছি, উনি ট্রান্সপোর্টে কিচ্ছু বোঝেন না। ওনার ট্রান্সপোর্ট মিনিস্টার হওয়ার কোনো যোগ্যতাই নেই। কারণ যে কথাগুলো বলেন না, সেগুলো তাহলে কোন মন্ত্রীর কোন দপ্তরে থাকার যোগ্যতা আছে? সেটা সব বাঁচতে গাও জানো যায়। হ্যাঁ, যাই হোক। তো এই তুলনায় কি আপনার মনে হয়, এর আগে মদন মিত্তির ছিল, মদন মিত্তির কি বুঝতো? আমার পক্ষে আমার মনে হয় না, কারণ ওনার তো আরো অন্যান্য জিনিসও, মানে এখানে পুরোটা বলাটা একটুখানি অসুবিধে। কেননা কাছাকাছি থাকেন বলে? না, ভবানীপুরে থাকে না, তাছাড়া আমি কি বেফাঁস যদি কিছু বলি না সেরকম। আপনার প্রাণের ভয় আছে? হ্যাঁ, প্রাণের ভয়। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তার আগে তো ফিরাদ হাকিম ছিলেন। তিনি তো ট্রামের ওপর খুবই খড়গহস্ত। কারণ তার মতে হচ্ছে অটোরিকশা হচ্ছে দা অ্যান্সার, আর মেট্রো রেল। এইখানেতে আচ্ছা, এই যে একটা অল পারভেডিং, কি বলবো, একটা কালচারাল ডিপ্রেভিটি, এটা কি ইজ এ নিউ ফেনোমেনা, অর ইউ হ্যাভ সিন দ্য সেম থিং অলসো উইথ দ্য লেফট? নাকি লেফট বুঝতো, তারা জেনে শুনে বদমাইশিটা বেশি করতো, আর এরা নিজেরা তো সব মানে মূর্খ পণ্ডিত, তার ফলে এদের ব্যাপারটা অন্যরকম? আজকে যদি লেফট থাকতো, আমার ধারণা এর একই জিনিস হতো। একই জিনিস হতো। হ্যাঁ, কারণ যেভাবে ওরা প্ল্যান গুলো করে গেছে স্যাবোটেজ করার, সেটা এখন এক্সিকিউট করা হচ্ছে ওপেনলি। ওরা অনেক ক্লেভারলি, লোকে জানতে পারতো না, বুঝতে পারতো না, এইভাবে করে গেছে। যদিও বা আমরা যখন এখন স্ট্রিট কর্নার মিটিং করি এইসব, বা প্রেস কনফারেন্স করি, সেখানে আমাদের সিপিএম, কংগ্রেস, বিজেপি সব দলকেই আমরা ডাকি, কারণ আপনারা তারা তো করে ফর অপোজিশন। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এই ঘটনাটা তো অবশ্যই শুরু হয়েছে লেফটের সময়, ট্রামের। তার মানে এই যে ধরুন, পৃথিবীতে ট্রাম চলে কোথায়? মস্কোতে আমি ট্রাম চলতে দেখেছি, এখন আমস্টারডামে চলে 450+ সিটিজে। আচ্ছা, সেখানে এই যে কলকাতাকে ট্রাম লাইন মুক্ত করতে হবে, যেন এটা একটা জেহাদের অঙ্গ, বাংলাদেশি অনুপ্রবেশের কারীরা থাক, কিন্তু ট্রাম যাক। হ্যাঁ, তো এবং আপনাদের যে কাউন্টার থিসিস, হুইচ ট্রুলি হ্যাজ এ সায়েন্টিফিক বেসিস, যে যেখানে যে শহরে মানুষের পপুলেশন ডেন্সিটি যত বাড়বে তত, এবং রোড স্পেস কমবে তত, সেখানে আপনাদের মতে যে পাবলিক ট্রান্সপোর্ট উইল বি ডিসপ্রপোর্শনেটলি মোর ইম্পর্টেন্ট। এটাই তো আপনি বলছেন। তো এই থিসিসটা মানুষের কাছে, মানুষের ভাষায় পৌঁছানো কি সম্ভব? একটা, আপনারা তো যা করেন সেটা একটা নাগরিক স্তরে, লিমিটেড টু ইনিশিয়েটেড পিপল। ট্রাম্প সম্পর্কে আমি দেখেছি দু ধরনের রিয়াকশন। এক দল যারা আপনার মতো, কিন্তু তারা মিনিস্কিউল। আরেক দল হচ্ছে আবেগে ভাসে বাঙালি, বাঙালি যে কারণে
মোহন মান করে ইসবহল করে, সেই কারণে ট্রামেরও পক্ষে থাকে। কিন্তু এই কাউন্টার ন্যারেটিভটা মানুষের মনে প্রথিত করা না গেলে বিশ্বাসযোগ্য হবে, দিস ব্যাটল উইল বি লস্ট। ঠিক সেই জন্যে আমরা এখন সিটিজেন্স প্রোটেস্ট ফোরাম বলে একটা নাগরিক সংগঠন আছে, তারা এই কাজটা করে। মানে আপনি যেটা বলছেন যে একদম লোকের কাছে গিয়ে গিয়ে, যেমন সিগনেচার কালেকশন করা, স্কুলে গিয়ে বলা, বা যারা সাফার করছে তাদের কাছে গিয়ে বলা যে ট্রাম্প থাকলে তোমার কি সুবিধে হতো, না থাকলে তোমার কি হচ্ছে, এই জিনিসগুলো করছে। তাদের লোকবল কত? খুব বেশি যে তা নয়, কিন্তু ধরুন তারা যে সমস্ত, কিন্তু সেটা তো ঘরের খেয়ে বোনের মস্তে আর নয়, টু সাম এক্সটেন্ট তাই। নাকি এদের পিছনে ফান্ডিং? না না না, ফান্ডিং মানে আমরা নিজেরাই টাকা দিই, বা আমাদের চেনাশোনা যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে তারা টাকা দেয়। আর এগুলো করতে যে খুব বেশি টাকা লাগে তাও নয়। না, দ্যাটস ওকে। কিন্তু আমি বলতে চাইছি যে ধরুন এই যে ট্রাম্পের রেজারেকশনের প্রস্তাব নিয়ে এই যে এত বিদেশি অর্থলগ্নি সংস্থা আছে যারা ক্লাইমেট ফ্রেন্ডলি, আর আজকে তো পৃথিবীতে ক্লাইমেট ইজ দ্য ইস্যু। আজকে কলকাতা শহরে আমরা যে একটা গ্যাস চেম্বারে বাস করছি, সেটাও তো এই বাসের জন্য আর গাড়ির জন্য, এবং তার থেকে নির্গত মানে ধোঁয়ার জন্য। তো এই ক্লাইমেট ফ্রেন্ডলি একটা সিস্টেম যেটা এই শহরে ছিল, বহাল তবিয়তে ছিল, তাকে গলা বন্ধ করে মারা হলো বা মারা হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য কি কোনো আন্তর্জাতিক সংস্থা এগোতে পারে না? হ্যাঁ, আমাদের দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে আপনি যে ফান্ডিং এর কথা বলছেন, এটা অলরেডি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসে কলকাতায় রিভিউ করেছে, তারা টাকা দিতে চায়। যেমন ইভি ইলেকট্রিক বাস কেনার জন্য টাকা যদি দেয়, তারা তো ট্রামের জন্য মানে একই সঙ্গে টাকা দেবে, সেখানে কোনো অসুবিধে নেই, কিন্তু এরা টাকা নেবে না। এইটা একটা, যেমন ধরুন ইউনেস না, আমার বক্তব্য হচ্ছে দেখুন, এ তো কস্ট বেনিফিট রেশিওতে হয় যারা শাসক তাদের কাছে। মানে কলকাতা থেকে ট্রাম তুলে দিলে what are the advantages that are accruing to the rulers? দুটো বলুন কি কি? একটা হচ্ছে একসঙ্গে ডিপোর্ট জমি বেচার একটা হিউজ টাকা পাবে। দ্বিতীয় হচ্ছে এখানে অটোরিকশা এবং এই ওলা উবেরে এই রাজত্বটা কায়েম করা যাবে। এই দুটো হচ্ছে তার মানে একটা আরেকটা মানে পার্টি রাজ উইল বি স্ট্রেংথেনড। কেননা ওলা উবের, বিশেষ করে অটোরিকশা পুরোপুরি একটা পলিটিক্যাল অ্যাফেয়ার। তো পলিটিক্যাল অ্যাফেয়ার কন্ট্রোল বাই পলিটিশিয়ানস, যারা চালায় তারাও প্রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর মতোই অ্যাটিটিউড করে তাদের। সুতরাং এই দিস ইজ এ পলিটিক্যাল ইন্টারেস্ট। ট্রাম্প মানে ইজ ডাজ নট সার্ভ এনি পলিটিক্যাল ইন্টারেস্ট। ওই যে ট্রাম্প হচ্ছে টাকা ওখান থেকে প্রত্যেক মাসে যে টাকাগুলো হয় সেগুলো আনা শক্ত। আপনি বাসের ধরুন, আপনি স্টেট ট্রান্সপোর্ট বাসে উঠলে দেখবেন কন্ডাক্টরের টিকিট চুরিয়ে, এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দেখিয়ে দেবো। এটা মিনিস্টার জানে, তিনি স্বীকারও করেন। ওদের যিনি জয়েন্ট ম্যানেজিং ডাইরেক্টর, তাকে আমি বলেছি যে আমরা সবসময় দেখতে পাই, আপনারা দেখতে পান না কেন? তার উত্তর হচ্ছে ওই 13,500 না কত মাইনে দেয় না যারা ক্যাজুয়াল কর্মী, তাতে কি কারো সংসার চলে, এটা আমাকে জিজ্ঞেস করছে। তার মানে হচ্ছে এটা ওরা, হ্যাঁ, যে তুমি চুরি করো তোমাকে ফ্রি লাইসেন্স দেওয়া হচ্ছে। এবং এমপ্লয়িরা বলে আমরা যখন ঢুকি আমাকে একটা কিছু টাকা ঘুষ দিতে হয়, 13,500 টাকা মাইনে। তাহলে বাকি প্রাইভেটে না মানে পাবলিক ট্রান্সপোর্টে টিকিট কিভাবে চুরি করে? আপনি টাকা দিলেন, ধরুন 30 টাকা ভাড়া, এখন তো এসি বাসের ভাড়া ওই রকম 30, 40, 50। 30 টাকা দিলে ও আপনাকে ওই যে ইলেকট্রনিক তো এখন টিকিট হয়ে যায়, সেখানে আপনাকে 30 টাকার রসিদ দেওয়ার কথা। ও আপনি ওকে 20 টাকা দিল, ও 20 টাকাটা পকেটে পুরে রেখে দিল, আপনাকে কোনো টিকিট দিল না। ও এইভাবে? হ্যাঁ, এটা মানে ভেরি ভেরি কমন প্র্যাকটিস এভরিওয়্যার। মানে ডব্লিউটি ট্রেনের ক্ষেত্রে যেটা, হ্যাঁ হ্যাঁ, ডব্লিউটিটা হচ্ছে যে আপনি পুরোটাই বিনা পয়সায় চলে গেলেন, এখানে হ্যাঁ এখানে দিতে হবে। এবং এটা এতটাই জলভাত যে আপনি যদি এয়ারপোর্ট থেকে বাসে ওঠেন, তাহলে আপনাকে আমি যে কোনো দিন যে কোনো লোককে আমি দেখিয়ে দেবো যে এখান থেকে টাকা চুরি হচ্ছে। এবং তারা বলে যে আমরা এটা না করলে চলবে না, কারণ এই টাকাতে আমাদের চলছে। তো এর থেকেও কি বকরা যায়? মানে ইজ ইট অ্যান অর্গানাইজড র‍্যাকেট অর ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন? না, ওটা ওই রকম যে তুমি যখন ঢুকছো তোমাকে 8 লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে,
তোমার মাইনেটা কম, এখন আমি তোমায় ডিস্টার্ব করবো না, বাকি টাকাটা তুমি তোলো, তোমাকে 8 লাখ টাকা কাকে দিতে হয়? কোনো দালালকে বা সরকারি কর্মীকে কি কোনো এজেন্টকে। তো রিক্রুটমেন্টের প্রসেসটা কি? প্রসেস তো হচ্ছে এখন কোনো প্রাইভেট এজেন্সির কাছ থেকে লোক নিচ্ছে, এখন তো মানে কি বলবো, ডাইরেক্ট যেরকম আমাদের চাকরি হয়েছিল সেরকম তো সরকারি কর্মচারী তো এরা নয়। কোনো এজেন্সিকে বললো তুমি 300 লোক দাও, সুতরাং এজেন্সিকে টাকা দেবে, এজেন্সি আবার সাব কন্ট্রাক্ট হিসেবে ওটা কাজ করবে। বিভিন্ন ভাবে লেয়ারটা চলে। হুম। এবার বাকি টাকাটা তুমি 200-100 টাকা দেখাও যে তোমার আর্নিং, বাকি টাকাটাকে তুমি চুরি করো। ট্রামেতেই অসুবিধে, কারণ ট্রামেতে হচ্ছে 6 টাকা 7 টাকা ভাড়া। ভাড়া এত কম কারণ হচ্ছে ট্রামের রানিং কস্ট, অপারেশনাল কস্ট এগুলো হচ্ছে মিনিমাম। সেই জন্য পৃথিবীর সব জায়গাতেই ট্রাম ভাড়া মিনিমাম। এটাও একটা অ্যাট্রাকটিভ কারণ ফর দ্য সিটিজেন্স, কারণ আমাদের দেশের লোক তো গরিব। এবার ধরুন একটা মা যদি তার বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, ওই 20 টাকা কি 30 টাকা করে, যদি 90 টাকা করে 2 পিঠে 180 টাকা ভার্সেস 30-40 টাকা, সেটা তো একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। আমরা একদিন দুদিন যাই আমাদের গায়ে লাগে না, কিন্তু রোজ গেলে তখন ওই 3টে পদ্ধতি বলে, হয় তুমি বিনা টিকিটে যাও, নয় পুরো টিকিট কাটো, নয়তো ঘুষ দিয়ে। কোনোটাই তো ভালো না। তাহলে ট্রাম আন্দোলনের দুর্বলতার কারণটা কি? ট্রাম নিয়ে তো কোনো আন্দোলন হয়নি বলতে গেলে রিসেন্টলি। আপনি ট্রাম আন্দোলন বলতে যেটা বোঝান সেটা সে তো ভাড়া আন্দোলন, হ্যাঁ, খাদ্য আমি তার আন্দোলন। কথা বলছি না। তাহলে এখন যে ট্রাম নিয়ে আমরা যেটা করছি, মানে ফর রেস্টোরেশন অফ দ্য সার্ভিস, এটা তো সেই অর্থে লোকজন তো নেই। আমরা তো খুব প্রিসাইসলি আমাদের যুক্তি আছে, আমাদের তথ্য আছে, এইটা দিয়ে আমরা এগোচ্ছি। তো নাগরিক সমাজের কাছে আপনারা কি যাচ্ছেন দেখুন, না? নাগরিক সমাজ আমাদের আমি এখানে একটা জিনিস দেখেছি, মিডিয়া কিন্তু ইজ প্রিটি সাপোর্টিভ। মিডিয়া হ্যাঁ, কিন্তু এই আন্দোলনটাকে সমর্থন করে, কিন্তু অনেক ডে টু ডে বেসিস হয় সম্ভব নয়। এটাকে একটা ক্যাম্পেইনে পর্যবেসিত করতে হ্যাঁ। পারলে এর একটা মানে হয়। এর মধ্যে আমি কয়েকজনের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। তিনি হচ্ছেন স্টেটসম্যানের মানস ঘোষ। হুম। উনি সেই সময়তে সিরিজ অফ আর্টিকেলস লিখেছিলেন, এবং আমাদের বিদেশিরা যে যে চিঠিপত্র দিয়েছিলেন, যেসব কমেন্টস করেছিলেন, সেগুলো কোট করেছিলেন, বলে সেইখানে একটা বড় রকম ধাক্কা খেয়েছিল। তারপর থেকে বরাবরই আমাদের মানুষ এগুলো লিখেছিল কবে? 90s এ, হ্যাঁ 95, 96, 97 এই সময় পর পর যখন মানে বাংলায় স্টেটসম্যান নেই, স্টেটসম্যান ইংলিশ। ওকে, হ্যাঁ। তারপর বাংলা স্টেটসম্যানও বোধহয় করেছেন, তারপর তো চাকরি ছেড়ে দিলেন। তারপর তীর্থঙ্কর ছিল, সুনন্দ হুম। সরকার, এরা প্রত্যেকেই, এবং ওদের যারা অন্যান্য রিপোর্টার্সরা আছেন, তারা প্রত্যেকেই জিনিসগুলো বোঝেন। আমাদের বাড়িতে মানে আমাদের অফিসে এখানে আসেন, আমরা তাদের ইনফরমেশন গুলো দিই, কারণ তারা যাতে ভুল না লেখে। আর আপনি যে বাঙালিদের কথা এটা বলছেন, এখন লোকেদের হচ্ছে একমাত্র চিন্তা যে আমি কিভাবে একটা গাড়ি কিনবো। এটা ছাড়া গাড়ি কেনার যে কি অসুবিধে, সেটা কিন্তু তারা দ্বিতীয়বার কেউ ভেবে দেখছে না। এটা খুবই সেলফিশ ক্যারেক্টার, যে দিল্লির আজকে এইরকম অবস্থা। তা এক একটা লোকের 5টা করে গাড়ি। হ্যাঁ, প্রত্যেকটা লোকের গাড়ি, একাধিক গাড়ি ইত্যাদি। তা সেই জন্যে সবাই যে খুব হোল হার্টেডলি লোকেদের আমাদের সাপোর্ট করছে সেরকম না। যেমন ধরুন যারা বাইক আছে, তার ধারণা হচ্ছে যে ট্রাম লাইনে গেলে আমি পড়ে যাবো। এটা তো পুরো মিথ্যা কথা। মানে এটা অ্যাবসলিউটলি একটা রং স্টেটমেন্ট, যেটা মেয়র এবং ট্রান্সপোর্ট মিনিস্টার এরা বাজারে রটাচ্ছে, এবং পুলিশ সেটাকে সাপোর্ট করছে। আচ্ছা, পুলিশের কথা যখন উঠলো তাহলে একটু বলি। পুলিশ, একটা ট্রাফিক পুলিশ, একটা আইপিএস অফিসার, ট্রান্সপোর্ট সেক্রেটারি আইএএস, তাকে একটা 5 পাতার রিপোর্ট দিয়েছে এগেনস্ট দ্য ট্রাম। প্রত্যেকটা ছত্রে ছত্রে ট্রামের বিপক্ষে কথা আছে, প্রত্যেকটা কথা মিথ্যে। তার মতে হচ্ছে যে গাড়ি যদি আমার এত বেড়ে যায়, তাহলে রাস্তায় কে দিয়েছে চিঠিটা? ডিসি ট্রাফিক আমার কাছে আছে। ওকে, দিতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, এখন তো আমি পরে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটার উপর আরেকটা করবো। হ্যাঁ, প্রত্যেকটা মিথ্যে কথা। তার উপর ভিত্তি করে মিনিস্টার রিসেন্টলি একটা অর্ডার বার করেছেন যে আমরা কলকাতায় ট্রাম চালাবো না। তার কারণ ট্রাফিক পুলিশ বারণ করেছে, এই 4-5খানা মেজর কজ বলেছে, যে কারণগুলোর জন্যই ট্রাম চালানো উচিত। না দেখুন, আমাদের এখানে ডিসি ট্রাফিকের হুম। নিজস্ব কোনো ইন্ডিপেন্ডেন্স আছে কথা মনে করার তো কোনো কারণ নেই। হাইকোর্টই বলে দিয়েছে। হ্যাঁ, সুতরাং দে আর কেজড প্যানেলস, যাদের সিবিআই এর মতো, এবং দে সাইন অন দ্য ডটেড লাইনস। It may be that the letter was drafted by somebody else. He had to only put his signature. আমরা তো এটা দেখছি। হ্যাঁ, না আমরা ধরুন ওটা অর্ডারে। হ্যাঁ, আমি আরেকটা অনুষ্ঠান করব, যাতে আপনাকে আবার ডাকবো। এই এই যে একটা, তার মানে আমি দেখতে পাচ্ছি সিচুয়েশনটা এইরকম
যে একটা ভালো কাজের প্রত্যাবর্তনের পক্ষে কার্যত হাওয়া নেই, আর এটাকে আটকানোর পক্ষে যারা আছেন হুম। তারা সাংঘাতিক অর্গানাইজড অ্যান্ড দে আর ভেরি ভেরি পাওয়ারফুল পিপল। দে আর ভেরি ভেরি পাওয়ারফুল পিপল, বাট দে আর নট অর্গানাইজড। কারণ না, এই তো মানে এই দেখুন, সংগত তো এইভাবেই হয়। ডিসি ট্রাফিক পাঠালো, হ্যাঁ ওইভাবে করছে। প্রথম কথা ডিসি ট্রাফিকের হোয়াট ইজ হিজ ডোমেইন এক্সপার্টিজ। ডিসি ট্রাফিক, হি কন্ট্রোলস ট্রাফিক, এবং সেই ট্রাফিকে কন্ট্রোল করার ট্রেনিংও আলাদা করে তার নেওয়া আছে কিনা আমি জানি না। মনে হয় না, কারণ ওরা ট্রান্সফার হয়। ট্রান্সফার হয়। হ্যাঁ, তাহলে হঠাৎ কালকে যে ক্রাইমে ছিল আজকে ট্রাফিক এলো, পরশু দিন ইএসডি তে ছিল, তারপর দিন ট্রাফিকে এলো। সুতরাং প্রথম কথা হচ্ছে ডিসি ট্রাফিকের বলা কোনো নিদান, হুম। সেটাকে আদৌ গ্রাহ্য হিসেবে সরকার নেবে কেন? দিস ক্যান বি ডান যারা শহরের ঘনত্বের চর্চা করে, মেট্রোপলিটন টাউনের মানে সমস্যা নিয়ে চর্চা করে, এবং মোবিলিটি নিয়ে চর্চা করে, ডেন্সিটি নিয়ে চর্চা করে। এগুলো বৈজ্ঞানিকদের কাজ। হুম। এখানে কোনো আইপিএস এর কোনো গল্পই নেই। কিন্তু ওদেরই তো মাথায় তুলে রেখেছে, ওরাই তো ডমিনেট করে। হুম। যে যখন আমাদের মিটিং হয় তখন পুলিশ এসে সেখানে ফতেয়া জারি করে মিটিং এর মিডলে বেরিয়ে চলে যায়। তাহলে আপনাদের কি এখন একমাত্র রাস্তা কোর্ট? তাই তো, মানে কোর্ট ছাড়া আমরা তো কোনো জায়গায় বিচার পাচ্ছি না। কিন্তু কোর্ট তো বিচার দিচ্ছে, হ্যাঁ। সেই বিচারটা কি বাস্তবে ইয়ে হচ্ছে? না, এবার এরা মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা ট্রান্সপোর্ট মিনিস্টার এরা আপ্রাণ চেষ্টা করছে যে আমরা এটা করতে দেবো না। এবং এই যে বিটুমিনের ক্ষেত্রে যে ডাইরেকশনটা হয়েছে, হ্যাঁ, সেটার কোনো টাইম ফ্রেম বেঁধে দিয়েছে? কতদিন? 1 মাস। তারপরে যখন হবে না? না, 1 মাসের মধ্যে বিটুমেনের ঘটনাটা পুরোটা আপনাকে একটু খুলে বলি। হুম। পিচ ঢেলে দিচ্ছে, এটা পাবলিক বলে যে এনজিও আছে তারা কোর্টে কেস করেছে। কোর্টে বলেছে যে হেন্সফোর্ড কোনো লাইনে বিটুমিনাইজ করা যাবে না। তারপরেতেও মমতা ব্যানার্জির বাড়ি থেকে হরিশঙ্করজি রোড, হরিশঙ্করজি রোড থেকে হাজরা মোড়, দুটো ফেজে দুরাত্রিতে পুরোটা পিচ করল। এদিকে জাজেস কোর্ট রোডেতেও অনেকখানি জায়গায় করেছে, আমি দেখিনি, ছবি দেখেছি। তা ওরা কন্টেম্প্ট অফ কোর্ট ফাইল করেছে। লাস্ট যখন মিটিং হলো আমরা জিজ্ঞেস করেছি যে এই অর্ডারটা কে দিয়েছিল। ডব্লিউবিটিসি বলেছে আমরা দিইনি। ডিসি ট্রাফিক বলে যিনি ছিলেন ট্রাফিকে তিনি বলছেন আমরা কোনো অর্ডার দিইনি। কর্পোরেশনের যিনি লোক ছিলেন তিনি বলেছেন আমি এটা কিচ্ছুই জানি। ভূতে এসে করে গেল। হ্যাঁ, এবার আমাদের ওখানে আরেকজন টাউন প্ল্যানার আছেন দীপঙ্কর সিনহা বলে, তিনি বলছেন যে বিটুমিন কিনতে পাওয়া যায় না, ওটা আপনার পিডব্লিউডি, সিএমডিএ অথবা কেএমসি ছাড়া কেউ ওটা পায় না। তাহলে 3 জনের মধ্যে একজন করেছে। এটা করতে গেলে কস্ট ইনভলভ। রাত্রিবেলাতে রোড রোলার এসছে, ওয়ার্কাররা এসছে, ঠেলা গাড়ি এনেছে, সবকিছু এনে করেছে। তাহলে এটা কোনো ওয়ার্ক অর্ডার ছাড়া হয় না। ওয়ার্ক অর্ডার যদি বেরোতে হয় তার পেছনে ফাইন্যান্সটা ক্লিয়ার আছে, প্রায় প্রত্যেকটা জিনিস আছে। আচ্ছা, এবার এটা তো রাজার আদেশ কার্যকর করতে হবে ওভারনাইট। হ্যাঁ, এটা তো আর কিছু না। না তাহলে এই যদি ধরুন, না, এবার পুলিশ বলেছে যে ওরা ইনভেস্টিগেট করে দেখেছে যে কোনো ওরা কিছু পায়নি। বাবা, এবার কোর্ট তখন সেটাই বলেছে যে 1 মাসের মধ্যে তুমি বলে দাও যে কালপ্রিটটা কে। এই 1 মাস বাদে যখন হিয়ারিং হবে তখন পুলিশ বলবে। আর হোয়াট অ্যাবাউট বিটুমাইজেশন, আবার নতুন করে রেজারেক্ট করা? ওটাকে বলেছে ওই খুঁড়ে বার করি, যে লাইনে তুমি পিচ ঢেলেছো সেই লাইনটাকে পিচ। সেটা কোনো চিহ্নিত করা আছে? হ্যাঁ, আমরা তো মানে ওইদিকে লাইন রয়েছে, এধারে লাইন রয়েছে, মধ্যিখানের জায়গাটা পিচ দেওয়া, সেটা তো আমরা দেখলেই বুঝতে পারি। যা পারেন, কিন্তু তথ্যগত ভাবে কোর্টের কাছে কিছু দিয়েছেন? না, ওটা ওই কি বলে যারা পাবলিক আছে ওরা নিশ্চয়ই বলেছে যে কোন জায়গা থেকে কোন জায়গাটা করা হয়েছে। এখন একটা চার্ট না বানিয়ে দিলে হ্যাঁ। ওরা বলবে স্যার আমরা যেটুকু দেখেছি এটুকু করেছি। না, সব ছবি তোলা আছে। ছবি তোলা আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে যে স্টেজ তো যতটা আপনারা করা কি আছে। আশা করছেন যে সামথিং মে কাম আউট অফ ইট? দেখুন, আমরা আমাদের দিকে সমস্ত ধরনের ফেভার রয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, যতজন আপনি যা কিছু বলেন, আমাদের হাতে পলিটিক্যাল পাওয়ার। এবার এটা তো একটা পলিটিক্যাল ডিসিশন যে যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা যদি বলে করবো না, ধরুন আজকে কোর্ট থেকে বললো যে ট্রাম চালাবো, ওরা চালিয়ে কোনো একটা জায়গায় 4 ফুট তার চুরি করে নিল, গাড়ি বন্ধ হয়ে গেল। ফলে অসভ্যতা করতে থাকলে আপনি অনেক ধরনেরই করতে পারেন, সেটাতে তো এখন তো ট্রাম্পকে একটা প্রসাধনী যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। শুনতে পাই নাকি তার মধ্যে বিয়ে বাড়ি দেওয়া হবে,
তারপরে আরো কত কিছু শুনতে পাই, তাতে অনুষ্ঠান হয়, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র জয়ন্তী হয়। এইসবের মানে কি? এসবের মানে হচ্ছে প্রাইমারিলি অথরিটি চায় যে ট্রামটাকে লোকে দেখুক যে নট অ্যাজ এ ইউটিলিটি মোড, অ্যাজ অ্যান অ্যান্টিকুইটি। যে এখানে ওই বিয়ে বাড়ি অ্যানিভার্সারি হচ্ছে, স্কুলের বাচ্চারা যাচ্ছে, মানে আমার বাড়িতে জামিল রায় ছবি রাখানো। হ্যাঁ সেরকম এইভাবে এটা ব্যবহারও, কিন্তু আসল যে পারপাসটা সেটা যেন না হয়। ও, আর অন্যদিকে হচ্ছে যে অন্য দেশে বা আগে এরকম ভাড়া নেওয়া বা ট্যুরিজমের জন্য ব্যবহার করা বিভিন্ন পারপাসে দেওয়া হয়, এবং সেটা একটা সোর্স অফ ইনকাম। এটা তো রেলওয়েতেও আছে, এটা তো অনেক মানে Mature ভদ্র জিনিস। সমাজ, হ্যাঁ এবং তার জন্য গুণাগার খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে সেটা নয়, এটা হচ্ছে যে আমি সার্ভিস দেবো না। যখন আমি 4টে ট্রাম ভাড়া দিলাম কাউকে, মানে কোনো অর্গানাইজেশনকে, তাহলে আমার সেদিন রাস্তায় বলতে গেলে সার্ভিস উঠেই গেল। এটা তো হওয়ার কথা নয়। আচ্ছা, এগোদা এই ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি হুম, ইউনিয়ন খুব জবরদস্ত ছিল। হ্যাঁ। মানে তারা কিন্তু ছেড়ে কথা বলতো না। হুম। আজকে এই সংস্থাটা কমপ্লিটলি ডিইউনিয়নাইজ হয়ে গেল কি করে? এটা হয়ে গেল সিপিএম এর আমলেতে। তখন সিটি ইউনিয়ন ছিল। সিটি ইউনিয়নের তো আপনি জানেন, ওদের যে কাজ করবো না, মাইনে নেবো, লোক ঢোকাবো, এইসব করে। ফলে ইউনিয়নের যে অনেস্টি, যে পারপাস, যে উই আর ফর দ্য ওয়ার্কার্স, এই ব্যাপারটা তখন থেকেই নষ্ট হয়ে গেল। তারপর যখন সিপিএম এর থেকে উঠে গিয়ে তৃণমূল এলো, তখন সেই লোকগুলোই চলে গেল তৃণমূলে, কিছু লোক রয়ে গেল। তৃণমূলে আসার পর তারা বুঝলো যে এটা তো ইউনিয়ন, মানে ইউনিয়নের যা কাজ সেটা ছাড়া বাকি সব কাজগুলোই ওখানে হয়। ফলে জিনিসগুলো মানে জাস্ট ভেঙে গেছে। এখন ওখানে এমপ্লয়ি নেই, তার আর ইউনিয়নই বাকি। আর তারা মানে পার্মানেন্ট এমপ্লয়ি, তাদের ইন্টারেস্ট একরকম, যারা ক্যাজুয়াল মানে এমপ্লয়ি বিয়ে বাড়ি নেই তো বড় কোথা থেকে আসবে? ফলে ওটার আর ইউনিয়নের কোনো ব্যাপার নেই। Okay. কিন্তু স্বাধীনতা সংগ্রাম বা যখন কমিউনাল রাইটস হয়েছিল, তখন ট্রামের ইউনিয়নের যে মানে গ্লোরিফাইড হিস্ট্রি, সেটা তো আমরা বহুবারই দেখেছি। এখন সেরকম কিচ্ছু নেই। আপনারা অবশ্য এখন এই শহরটা is also completely bereft of people like আর.পি. গুপ্ত, হুম, হ্যাঁ, যারা এই শহরটার এই ধরনের বিষয়ে গোটা জীবনটা দিয়েছেন। হুম, এইরকম মানুষও আপনি খুঁজে পাবেন না, যে আপনি যে 10 জন বিশিষ্ট নাগরিককে সন্ধান করবেন যারা এই ব্যাপারে আগ্রহী এবং বলতে চান, তারা হয় দিদিমণির আঁচলের তলায় আছে, যদি অবশিষ্ট কেউ থেকেও থাকে, হুম, আর নয়তো তারা দে আর নট ইন্টারেস্টেড। তার মানে কি এটা? আমি যদি একটা লাস্ট প্রশ্ন আমার লার্জার কনটেক্সটে, হুম, দেখুন, কনসেপ্ট অফ হেরিটেজ হুম, ইজ সামথিং দ্যাট হ্যাজ টু বি আন্ডারস্টুড। ঠিক আছে? হুম। কনসেপ্ট অফ হেরিটেজ বোঝার জন্য যে চেতনা লাগে, সেই চেতনাটা শিক্ষা ছাড়া আসে না। আপনার কি মনে হয় যে ইজ ইট বিকজ যে আমরা একটা লুম্পেনোক্রাসিতে পড়ে গেছি, যে লুম্পেনোক্রাসিতে হেরিটেজেরও কোনো মূল্য নেই, শিক্ষারও কোনো মূল্য নেই, স্বাস্থ্যেরও কোনো মূল্য নেই, কারুরই কিছু মূল্য নেই, ও একটু লিপ সার্ভিস দিয়ে দিলেই হয়, আর কিছু দরকার নেই। একমাত্র মূল্য হচ্ছে তোলা তোলায়। ইজ ইট দ্য ব্রড রিজন ওয়াই ইট ইজ, ক্যান ইট বি কানেক্টেড টু দ্যাট? এটা তো অবধারিত, কারণ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তো একটা আলাদা কিছু নয়। না, সেই বলছি আপনাকে। আর ধরুন, উইথ সাচ ইম্পিউনিটি এরা হেরিটেজ বাড়ি ভেঙে দেয়, হুম, বাড়ি ভেঙে দিয়ে মারোয়ারিকে দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? হুম, কোনো হেরিটেজ প্রপার্টি যখন একটা মারোয়ারির হাতে যায়, তখন তার পিছনে কি ডিল কাজ করে এটা বোঝার জন্য তো কোনো রকেট সায়েন্স জানতে হয় না। ঠিক একই মনোবৃত্তির কথা বলছি। কলকাতা শহরটা যে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর, যে শহরটা 1911 সাল পর্যন্ত ইংরেজের রাজধানী ছিল, ওয়াজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিটি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, হুম, এবং তার সেই শহরের কিছু গ্লোরিয়াস হেরিটেজ আছে, দালানের মাধ্যমে আছে, তেমনি কিছু ব্যবস্থার মাধ্যমে আছে। এখন একটা জাতি সেটাকে রক্ষা করবে কি করবে না, সেটা যাদের উপর দায়িত্ব নষ্ট হয় তারা ঠিক করে, তাই না? আজকে ধরুন, আপনি যদি বিবিডি বাগ পাড়ায় যান, বিবিডি বাগ পাড়ার বাড়ির যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচার তো বাকি বাংলার আর্কিটেকচারের সঙ্গে মেলে না। বরঞ্চ তখন বিবিডি বাগের ওই রাস্তাগুলো গেলে মনে হয় যেন লন্ডনে চলে এসেছে, কিংবা লন্ডনের রাস্তায় হাঁটলে মনে হয় যেন বিবিডি বাগে এসেছে, বিকজ দ্যাট ওয়াজ দ্য হোয়াইট পার্ট অফ দ্য টাউন।
ঠিক আছে? আমাদের এখানে একদল আছে যারা মনে করে ঐতিহাসিক নাম আমার পক্ষে অসুবিধাজনক হলেই আমি পোচ লাগিয়ে দেবো, মোগল চড়াই হয়ে যাবে দীনদয়াল উপাধ্যায়। হ্যাঁ, আর এদের সেরকম কোনো এজেন্ডাও কিন্তু নেই। দেখুন, এই কথাটা না আমাদের লয়ার যারা আছেন তারা বলেন যে হেরিটেজ বুঝতে গেলে তোমার একটু লেখাপড়া দরকার। হ্যাঁ না, ছেলে ইতিহাস না জানলে এবার আমাদের বুঝতে গেলে এবং উত্তেজিত হতে হবে। ইট ইজ লাইক ফলিং ইন লাভ। উনি যে বলছেন যে আমরা হেরিটেজের জন্য এসপ্ল্যানেড থেকে রেসকোর্স শুধু ট্রাম চালাবো, তার মানে হচ্ছে এইটাই ওনার কাছে কলকাতার হেরিটেজ, বাকি যে জায়গাটা সেটার হেরিটেজ ভ্যালু ওনার কাছে জিরো। মানে চিতপুরের কোনো হেরিটেজ নেই। অথচ চিতপুরটা হচ্ছে সব থেকে মানে কি বলবো কালারফুল রুট, হ্যাঁ, যেখানে আপনি প্রত্যেক দুটো তিনটে স্টপেজ বাদে বাদে তার এন্টায়ার দুপাশের চালচিত্রটাই আপনার পাল্টে যাবে। তো এইগুলো বোঝার মতন সত্যিই তাদের কোনো ক্ষমতা যোগ্যতাই নেই, যাদের কোনো লেখাপড়াই নেই, কিছু কোনো বই পড়ে না, তাদের কাছ থেকে আপনি কি করে এটা আশা করবেন? থ্যাংক ইউ সো মাচ, উই হ্যাড এ লং কনভারসেশন। আমি চাইবো পুরোটাই থাকুক। আর যখনই কোনো কিছু ট্রাম কেন্দ্রিক আপনার মনে হবে যে একটু আলোচনা করা দরকার, আই এম জাস্ট এ টেলিফোন কল অ্যাওয়ে। ওকে, মানে আই এম এ কমিটেড প্রো ট্রাম ম্যান। ওকে, এবং এই কমিটমেন্টটা পাবলিকলি জানাতেও আমার কোনো অসুবিধা নেই। কেমন? আর আজকে তো আমি নিজেই নিজের বস, সুতরাং আই ডিটারমিন মাই ওন এজেন্ডা and I will help your cause. and we also thank you, কারণ No, please. না, এটাতে তো একটা আমাদের ভয়েসটা তো আমরা পাই, আমরা তো এখানে এসছি ফর দ্য জাজমেন্ট আপনার কাছে। না, আমি এখানে যাওয়ার জন্য আমি জুনিয়র নই, এক্সিকিউটিভ। আমি তো বলতে পারলাম না, বলতে আপনাকে বলার মঞ্চ আমি করে দেবো। হ্যাঁ, সেটাই, as many times as you wish. I couldn't care less. কিন্তু এটা হোক এবং কোথাও একটা ধাক্কা লাগুক, এটা আমিও চাই। এবং ট্রাম্প ফিরে আসুক, এবং ট্রাম্প ফিরে এলেই লোকে বুঝতে পারবে কত ধানে কত চাল, কেন ট্রাম্প বাসের চাইতে বেশি উপযোগী। সেটা একবার সাধারণ মানুষ তার পকেটের নিক্তিতে যেই বুঝতে শুরু করবে, তখন কিন্তু গণপ্রতিরোধের চেহারা নিয়ে নেবে এই ধরনের উদ্যোগ। টিল সাচ টাইম লড়াইটা খুব কঠিন, তবে লড়াইটা খুব ন্যায্য লড়াই, এবং এই লড়াইয়ে সমস্ত সহনাগরিককে আমি অনুরোধ করব যে আপনারাও যে যার মতো করে এই প্রতিরোধের যে সংগ্রাম তাতে সামিল হন। নমস্কার। থ্যাংক ইউ।